আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২০। লিখেছেন ফাবিহা মম। বন্দুকটার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেহিনুর। চোখের সামনে এমন অস্ত্র দেখে হতভম্ব হয়ে আছে সে। নীতির মুখ থেকে অমন বিবরণ শুনে মনের মধ্যে তীব্র ভয় কাজ করছে। যে মাহাতিমকে এতদিন দেখে এসেছে, সেই মাহাতিম কিনা বন্দুক চালাতে দক্ষ। মেহিনুর কোনোভাবেই বন্দুকটার সাথে মাহাতিমের মেলাতে পারছে না। যতবার ভাবছে মাহাতিম একজন প্রফেশনাল শুটার, ততবারই চোখের সামনে কঠিন মূর্তি তার চেহারা ভাসছে। সেই কঠিন মূর্তির চেহারার সাথে কোনোভাবেই মাহাতিমের হাসিখুশি মুখটা মানানসই না। নীতি কোনোরকম নিজের হাসি আটকে আস্তে আস্তে রুম থেকে চলে গেল। মেহিনুরকে একটুও বুঝতে না দিয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। হতবাক মেহিনুর তখনও সেই বন্দুকটার দিকে চিন্তার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতিমকে নিয়ে যত কল্পনা জল্পনা ছিল সবকিছু গুলিয়ে ফেলছে। মেহিনুর কৌতূহল বশে বন্দুকটার দিকে হাত বাড়িয়ে দেয়। দেয়ালের সেটে রাখা বন্দুকটার উপর আঙ্গুল দিয়ে স্পর্শ করে। অমনি সে টের পায় শরীরের উপর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। অদ্ভুত এক শিরশিরে ভাব সমস্ত শরীরে ভর করেছে। এটা যদি সাধারণ বন্দুক হতো, তবে অশান্ত মনকে হাজিবাজি বুঝিয়ে শান্ত করা যেত, কিন্তু না, এটা মোটেই সাধারণ বন্দুকের কাতারে পড়ে না। যেখানে পুরো বন্দুকটা দামি মেটাল দিয়ে তৈরি করা, সেখানে নানা প্রমাণ থাকা সত্ত্বেও অশান্ত মনকে উল্টা সিধা বোঝানো যায় না। মেহিনুর থমমারা ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কালো রঙের বন্দুক থেকে ধীরে ধীরে হাত নামিয়ে ফেললো। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করার চিন্তা করলো। চোখ দুটো বন্ধ করে ধীরে সুস্থে লম্বা শ্বাসটা নিচ্ছিল মেহিনুর। কিন্তু আকস্মিকভাবে যা হলো তাতে প্রচণ্ড চমকে গিয়ে চোখ খুলে তাকালো মেহিনুর। চোখের কোটর বিশাল বড় করে তৎক্ষণাৎ মাথা নিচু করে পেটের দিকে তাকালো। গাঢ় বেগুনি রঙের হাদাটা কনুইয়ের উপর ভাঁজযুক্ত থাকার জন্য বলিষ্ঠ হাত দুটো দেখা যাচ্ছে। সেই পেশিবহুল হাত দুটো পেছন থেকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে মেহিনুরকে। বাঁ হাতের উপর বড় ডায়ালে ঘড়িটা স্পষ্ট দেখতে পেল মেহিনুর। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতেই পেটের উপর থেকে একটা হাত সরে গেল। পেছন থেকে মাহাতিমের উপস্থিতি টের পেয়ে নির্বাক হয়ে আছে মেহিনুর। এই মুহূর্তে একটা কথাও মুখ ভেদ করে আসছে না। মাহাতিম সকৌশলে মেহিনুরের কাঁধে থাকা কেশগুচ্ছ সরিয়ে দিল। ডান কাঁধটা আয়ত্ত করার জন্য চুলগুলো বাঁ কাঁধের দিকে ঠেলে দিল। উন্মুক্ত ডান কাঁধের দিকে চোখ বন্ধ করে থুতনি রেখে দিল মাহাতিম। আবারও হাত দুটো কোমরের কাছে এনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মেহিনুরকে। এদিকে মাহাতিমের এমন আকস্মিক কাজের জন্য মেহিনুরের অবস্থা কাহিল হয়ে গেছে। গলায় যে ছাপ বসিয়ে দিয়েছে সেটাই এখনো মেটেনি। এখন যদি কিছু করে ফেলে লজ্জায় আর টেকা যাবে না। মেহিনুর চুপ মেরে কাঠ হয়ে থাকলে মাহাতিম তখন শান্ত কণ্ঠে বলল, মাকে অনেক বোঝালাম মেহিনুর, কিন্তু সে রাজি হলো না। তোমাকে 18-র আগে ছোবো না জেনেও মা তোমাকে আলাদা রাখতে চাচ্ছে। ভেবেছিলাম হাতে থাকা এই 2 দিন তোমাকে আগলে আগলে রাখবো, কিন্তু এবারের জন্য সম্ভব হচ্ছে না। আমি বোধহয় 6 থেকে 7 মাসের জন্য ফিন্ডে থাকবো। হতে পারে আরও দেরিতে আসতে পারি। তোমাকে একা একা সব কিছু সামলাতে হবে মেহিনুর। আমাদের সংসার সাজানোর দায়িত্ব সম্পূর্ণ তোমার। মাহাতিমের কথাগুলো শুনতে শুনতে স্বাভাবিক হচ্ছিল মেহিনুর। মনের মধ্যে যে সংকোচগুলো মাথা নাড়া দিয়ে উঠেছিল, সেগুলো ধীরে ধীরে কমতে লাগলো ওর। অনেকটা ধাতস্থ সুরে মাহাতিমের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করলো, কবে আসবেন? অত্যাশিত কিছু শোনার মতো চোখ খুলে তাকালো মাহাতিম। সাথে সাথে পেটের উপর থেকে হাত জোড়া সরিয়ে ফেললো। মেহিনুরকে নিজের দিকে ঘুরিয়ে তৎক্ষণাৎ শক্ত করে ওর 2 কাঁধ ধরল। আশ্চর্য দৃষ্টিতে হাসি দিয়ে বলল, আমি জলদি ফিরলে তুমি খুশি? মাহাতিমের উৎকোষ চাহনির মাঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহিনুর। প্রশ্নের জন্য একদম মুখ খুলল না সে। মাহাতিম কিছুক্ষণ অপেক্ষা করে শেষমেশ কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মেহিনুরের মুখটা 2 হাতে মাঝে আবদ্ধ করে মুখটা ধীরে ধীরে উঁচু করে তোলে। মেহিনুরের উজবুক চাহনির মাঝে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতেই সুর নামালো মাহাতিম।
ঠোঁটে প্রাণ খোলা হাসি ফুটিয়ে নম্র সুরে বলল সে। জলদি ফিরবো মেহনুর আফরিন, হাতে প্রচুর সময় নিয়ে আসবো। আমাকে যেভাবে পাগল বানিয়ে দিচ্ছ সেটা শোধ তুলতে হবে না? মেহনুর এমন কথায় প্রেক্ষিতে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। লোকটা এতই খারাপ, এতই অসভ্য, একটা সভ্য কথাকে ইচ্ছে করে অসভ্য বানিয়ে ছাড়লো। মাহাতিমের হাতে আর একদিন মাত্র সময় আছে। এবার যেভাবে ছুটি কাটালো সেভাবে আগে কখনো কাটিয়েছে কিনা সন্দেহ। প্রতিবার 4 দিনের মতো সময় নিয়ে বাড়ি ফিরে। সে 4 দিন বাড়িয়ে বাইরে কাটিয়ে পুনরায় ফিল্ডে চলে যায়। এবার যেহেতু বেশি দিন কাটিয়েছে, সেক্ষেত্রে আগামী 6 মাস পর্যন্ত ছুটি আবদার করা যাবে না। মাহাতিম পরনের পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো। বিছানার মধ্যখান থেকে ফোন তুলে ফ্লাইটের জন্য টিকিট করছিল। টিকিটের জন্য ওয়েবসাইটে ঢুকতেই দরজা খুলে চোরের মতো উঁকি মারল তৌফ। মাহাতিম সেদিকে এক পলক তাকালো ঠিকই, কিন্তু বিশেষ দৃষ্টি প্রদান করল না। চোখ যেভাবে চোখ তুলেছিল ঠিক সেভাবে চোখ নামিয়ে পুনরায় ফোন দেখতে লাগলো। তো ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ফোনের প্রতি মনোযোগ দেখে কিছু খটকা লাগলো। দরজাটা চাপাতে চাপাতে কৌতূহল সুরে বলল, ও বন্ধু, এনি সমস্যা? ইউ নিড হেল্প? তোমার মুরগি তো দেখি ছাদের রুমে শিফট হইছে। মাহাতিম সেদিকে তাকালো না, উত্তর পর্যন্ত দিল না। তৌফের কথা শুনে মন চাচ্ছে কষিয়ে এক চড় লাগাতে, কিন্তু সেটা দমিয়ে রেখে শান্তভাবে বসে রইল মাহাতিম। তৌফ হেলে দুলে হেঁটে এসে মাহাতিমের পাশে এসে বসলো। মাহাতিম কি করছে সেদিকে দৃষ্টি ছুটতেই কপাল কুঁচকে ফেললো। একবার মোবাইলের দিকে তাকালো, আরেকবার মাহাতিমের দিকে তাকালো তৌফ। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ব্যাপারে দেখে অনেকটা চিল্লিয়ে উঠল তখন। দোস্ত, তুই মেহনুরের কথা চিন্তা করলি না? কনফার্ম করে দিলি কেন? কি করলি দোস্ত এটা? তৌফের চেঁচানোর সুর শুনে সশব্দে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। ফোনটা অফ করে চুপ করে বসে রইল সে। তৌফ তখন নির্বিকার ভঙ্গিতে মাহাতিমের পানে তাকিয়ে আছে। কি বলবে, ব্যাপারটা অনুকূল ফিরবে সে সম্পর্কে কিচ্ছু জানে না। মাহাতিমকে চুপচাপ দেখে তৌফ যেন শান্ত হলো। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাহাতিমের হাত থেকে ফোন কেড়ে নিল। বন্ধ ফোনটা বিছানায় রেখে স্বাভাবিক সুরে বলল, মেহনুর ফ্রি হয়নি ঠিক না? প্রশ্নটা শব্দ তরঙ্গ স্বল্প হলেও মাহাতিমের নিকট তীব্রভাবে ঠেকল। মাহাতির সাথে সাথে দু চোখ বন্ধ করে মাথা নুয়ে ফেলল। ফ্লোরের দিকে মাথা ঝুঁকিয়ে নিজের ঠোঁটটা কামড়ে ধরল। তো ওর অবস্থা দেখে কেমন প্রতিক্রিয়া দেবে ভাবতে পারছিল না। মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে মাহাতিমের প্রশস্ত পিঠটার উপর হাত রাখল। তৌফ অনেকটা কোমল সুরে সরল কণ্ঠে বলল, তোর কি মনে হয় না সবকিছু সময়ের উপর ছাড়া উচিত? তাছাড়া ও তো মেয়ে মানুষ, ওর নিজেরও একটা থিন লাইন আছে। ওর মতো। কথাটুকু শেষ না করতেই মাহাতিম ওকে থামিয়ে দিল। ঝুঁকানো মাথাটা স্বাভাবিক করে তৌফের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। চুলগুলো 5 আঙ্গুলের পেছনে ঠেলে চোখ বন্ধ করে বলল, ওর সম্পর্কে কি জানিস তুই? তুই নিজেই আমাকে বল। এতদিন যে থাকলি ওর ব্যাপারে কি কি জানলি? মাহাতিমের এমন উদ্ভটটা প্রশ্ন সরোচরে তাকালো তৌফ। চোখে ভীষণ কৌতূহল ফুটিয়ে আশ্চর্য কণ্ঠে বলল, মানে? শালা এমন গাঁজাখোরের প্রশ্ন করস কেন? ও তো সাদামাটা মেয়ে, গ্রামের সাধারণ পরিবার থেকে বিলং করে। ওর দাদাটা আবার চাল্লো চিজ। চুল পাকছে ঠিকই, রাগের তেজ কমে নাই। এখনো লুঙ্গি কাছা দিয়া চোর খেদাইতে পারবো। তৌফের আবল তাবল যুক্তি শুনে বিরক্ত হলো মাহাতিম। বিরক্তি ভাবটা সাইডে ফেলে আপাতত মোদ্দা কোথায় আসলো। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোরা কেউ জানিস না। ওর দাদা হান্নান মোল্লা সলিড একটা মানুষ। ওনার মতো নির্ভেজাল মানুষ 2000 খুঁজলো পাবি না। উনি যে শেফালির মতো ধুরন্ত মহিলাকে এখনো থাকতে দিয়েছে, এটা ওই মহিলার ভাগ্য বলা চলে। ওই মহিলা যা যা করেছে, ওই তথ্য যদি শুনতে পারিস তাহলে থুতু করবি। আমি যদি হান্নান নানার জায়গায় থাকতাম, ওই মহিলার যা দশা করতাম পুরো গ্রাম সাক্ষী থাকতো। আমি যে কতটা ধৈর্য নিয়ে চুপ ছিলাম এটা জাস্ট আল্লাহ জানে। খালি মেহনুরের কথা চিন্তা করে এতদিন শান্ত ছিলাম। পরশু যেহেতু চলেই যাচ্ছি, যাওয়ার আগে ওই মহিলার কাহিনী রফা দফা করে যাব।
মাহাতিমের কথা শুনে তোফ কিছুক্ষণ চুপ মেরে রইল। মেহেনুরের পরিবার সম্বন্ধে কি এমন জানতে পেরেছে সেটা জানার জন্য আকুপাকু করছিল। সেই আকুপাকুর রেশ দীর্ঘ না হতেই মাহাতিম তখন উঠে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে ডান দিকে খোলা জানালার কাছে যেতে লাগলো। হালকা নীলের কার্টেনগুলো বাইরের হাওয়া উঠছে। মাহাতিম সেখানে দাঁড়ানোর সাথে সাথে কার্টেনগুলো দুধারে ঠেলে দিল। পূর্ণচন্দ্রের আকাশে দৃষ্টি রেখে কঠোর ভঙ্গিতে বলল, শেফালির পুরো নাম হামিদা বিনতে শেফালি। এই মহিলার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে সংসার করছে। ওই বউয়ের চরিত্র খারাপ। একসময় আক্কাস চেয়ারম্যানের সাথে গভীর সম্পর্ক ছিল। শেফালি ওর দূর সম্পর্কীয় খালা জামিলার কাছে বড় হয়েছে। ওই খালাও আহামরি সচরিত্র মহিলা না। লোকে মুখে শোনা যায় এই জমিলা রাতের বেলায় বাড়ি থাকতো না। কোথায় যেত ওই তথ্য তোর জানার দরকার নেই। হান্নান নানার মেজ ছেলে কোনো মাস্টার ফাস্টার না, ওইটা 1 নাম্বার নেশাখর। এক সময় জুয়ারিদের সাথে 24 কাটাতো। ওই নেশাখর এখন রাঙ্গামাটিতে আছে। ওখানে টুকটাক স্লাম লাগারের কাজ করছে। হান্নান নানা নিজের মেজ ছেলেকে ত্যায্য পুত্র বলে দিয়েছে। এর জন্য ভুলেও শেফালির সাথে দেখা করতে পারে না। শেফালির সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর শেফালি নিজেই কুকীর্তি ঢেকে মোল্লাবাড়ির বউ হয়েছিল। শেফালির একটাই উদ্দেশ্য ছিল, ওটা ছিল সম্পত্তির লোভ। তার উপর মেহনুরের দাদি খুব বড়লোক পরিবার থেকে এসেছিল। ওর দাদির যত সম্পত্তি ছিল সবই নানার নামে, আর নানার নামে মানে ইন ফিউচার সেটা 3 ছেলের নামে। এই খবর যখন জানতে পারে তখন শেফালি কাদা খেয়ে হলেও মেজ ছেলেকে ফাঁসায়। বিয়ে করে আরও নানা কাহিনী করে, সেগুলো জেনে লাভ নেই। মেহনুর যখন 4 মাসের ছিল তখন এই মহিলার কোলে তখন 6 মাসের সুরাইয়া। মেহনুর এই বংশের সবচেয়ে সুন্দরী বাচ্চা ছিল। সবাই বলতো ও নাকি মহরুম দাদির রূপ নিয়ে এসেছে। শেফালি এটা সহ্য করতে পারেনি। হিংসার জ্বালায় মেহনুরকে পানি ভর্তি বড় বলের মধ্যে শুয়ে দিয়েছিল। কিন্তু মেহনুরের নসিব ভালো ছিল, ও বেঁচে যায়। আর হাস্যকর ব্যাপার হলো, এত কিছু হওয়ার পরও হান্নান নানা ওই মহিলাকে মাফ করে দেয়। কাহিনী এখানেই শেষ না, আরও কাহিনী আছে। এই বংশের বড় ছেলে কে জানিস? সুজলা মামির ছেলে হচ্ছে বড় ছেলে। ওর নাম শাওন। শাওন, শানাজ, সাবা এরা সহোদর ভাই বোন। বাট ইনসিডেন্টলি শাওন বর্তমান কানাডাবাসী। আর শেফালির যে একটা ছেলে আছে ওটা জানতিস? প্রশ্নটা করে জানালা থেকে ঘুরল মাহাতিম। জানালার দিকে পিঠ দিয়ে পকেট থেকে 2 হাত বের করলো, বুকের উপর হাত দুটো ভাঁজ করে একপাশে হাসি দিয়ে বসলো। ওর নাম সিফাত। ওটাও আরেকটা লম্পট। ওটাকে গা ঢাকা দিয়ে বাঁচানোর জন্য মিশরে পাঠিয়ে দিয়েছে। এখন মেবি গভর্নমেন্ট হাসপাতালে সুইপার। আগে প্রাইমারি স্কুলের সুইপার ছিল। আলো শুনবি? তো বিশাল বড় ঢোক গিলে হতভাগা দৃষ্টিতে বলল, তুই এগুলা কবে করলি দোস্ত? মানে এই কাজটা যদি সরকারের লিগে করতি, কি পরিমাণে ইনকাম করতি চিন্তা আছে? এবার মাহাতিম ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, 12টা মাসের মধ্যে 10টা মাস বাইরেই থাকি। আমার কন্ট্রিবিউশন জায়গা মতো ঠিকই আছে। দেশেরটা দেশের জন্য, নিজেরটা নিজের জন্য। তোফ ওর কথায় হেয়ালিটা বুঝতে পারল না। ভ্রু দুটো ভীষণ কুচকে প্রশ্ন গলায় বলল, বুঝি নাই, আবার বল। মাহাতিম হাসি থামিয়ে আগের মতো স্বাভাবিক হলো, কিন্তু কথার মাঝে আবারও হাসতে হাসতে বলতে লাগলো, শেফালির ভাষ্যমতে মেহিনুরের কপালে কোনোদিন বিয়ের ভাগ্য জুটবে না। যদি কখনো হয়েও যায় সে বিয়ে নাকি ভেঙে যাবে। আমি কথাটা শুনলাম, প্রচুর হাসলাম। এরপর ডিসাইড করলাম দরকার পড়লে হাত পা বেঁধে হলেও মেহিনুরকে তুলে আনবো। তবুও ওই শেফালির সামনে ওকে রাখবো না। কিন্তু ওই মহিলা আমার সাথে পোল্টি মারতে গিয়ে উল্টো নিজের ফাঁদে ধরা খায়। সুরাইয়ার সাথে কথা উঠানো তো দূরের, আমি আরো সুন্দর মতো এক চান্সে মেহিনুরকে পেয়ে গেলাম। খুব কষ্টে কথাগুলো শেষ করলো মাহাতিম। আটকে রাখা হাসিটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়ল। মাহাতিমকে ওরকমভাবে হাসতে দেখে তোপ যেন মলিন চাহনিতে তাকালো। এক বন্ধু প্রিয়তমাকে অর্জন করে আত্মখুশিতে হাসছে।
আরেক বন্ধু আকাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে দূরে রেখে বদ্ধ রুমে কষ্ট পাচ্ছে। দুজনের কত মিল, তবুও সেই মিলের মধ্যে আকাশ পাতাল অমিল। পুরো বাড়ির মধ্যে শব্দহীন অবস্থা বিরাজ করছে। দূর থেকে অস্পষ্ট সুরে ব্যাঙের ডাক ভেসে আসছে। রাতের সময়গুলো হুবহু গ্রামের মতো না লাগলেও সাদৃশ্য ব্যাপার দেখা যাচ্ছে। কোলাহলযুক্ত ব্যস্ত শহরটা ঘুমের চাদরটাই ঢেকে আছে এখন। আকাশে দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা ধোঁয়া। সেই ধোঁয়া কি শীতের সূচনা সে সম্পর্কে বলতে পারছে না মেহিনুর। ছাদের রেলিংয়ের দু হাত রেখে রাতের আকাশে তাকিয়ে আছে সে। দীঘল চুলগুলো আজ কেউ বেঁধে দেয়নি। একদিনের এই তারতম্য দেখে নিজের প্রতি ভালোই অযত্ন কাজ করছে। ছাদের ডান দিকটা এখন শয়নকক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচনের পুরো কার্যাদি মাহাতিম নিজে করেছে। মার্জার একটা সিদ্ধান্তের উপর মাহাতিম এখনো রেগে আছে। সেই রাগ কোনোভাবেই মায়ের সামনে দেখিয়ে বেড়ায়নি। নিজের সদ্য বিবাহিত বউকে আলাদা রাখার মতামতে গম্ভীর মুখে সায় দিয়েছে মাহাতিম। মা ছেলের এমন অদৃশ্য রেষারেষিতে বিচ্ছিন্নভাবে ছাদের রুমটার থাকতে হচ্ছে মেহিনুরের। এই নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। মলিন মুখটা নিয়ে সব সময়ের মতো আজও মাথা নিচু করে রেখেছে সে। বিশাল ছাদটার ডান দিকে বড় একটা রুম আছে। রুমটা মাহাতিমের একান্ত রুম হিসেবে বিবেচ্য হলেও বর্তমানে সেটা মেহিনুরের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মার্জা এ নিয়ে প্রচুর বিরোধিতা করলেও একটু লাভ হয়নি। মাহাতিমের কথার উপর দু কথা ফেলতে পারেননি তিনি। মাহাতিম কাটকাট গলায় ঠাট বজায় রেখে বলে দিয়েছে, যে পর্যন্ত মেহিনুর উপযুক্ত বয়স হবে না সেই পর্যন্ত ছাদের রুমটাই ওর আসল রুম। সেখানেই ও থাকবে, খাবে, সব করবে, কিন্তু অন্য রুমে শিফট করতে পারবে না। যদি শিফট করাই লাগে তাহলে মাহাতিমের রুমেই ফিরে আসুক। মার্জা এমন কথা শুনে কিছুটা ক্রোধগ্রস্ত থাকলে পরক্ষণে শান্ত হয়ে যান। ছেলের উপর থেকে রাগ সরিয়ে শান্তভাবে বোঝান। পরিস্থিতির দিকে চিন্তা করে মাহাতিমকে ব্যাপারটা খুঁটিনাটি দেখিয়ে দেন। মাহাতিম সব শোনার পর আর কোনো কথা বলেননি। চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গিয়েছে। এদিকে সবার সঙ্গে খেতে বসা মেহিনুর প্রচণ্ড অস্বস্তি নিয়ে খাওয়া শেষ করেছে। সবাই যখন যার যার রুমে ঘুমের রাজ্যে মগ্ন, তখন মেহিনুর চোখে ঘুম নেই। রুমটা যতই বিলাসবহুল হোক না কেন, মন পড়ে আছে গ্রামের ভিটেতে, সেই ছোট্ট রুম, ছোট্ট জগতের মাঝে। মেহিনুর ছাদের রেলিং থেকে হাত সরিয়ে ধীরে ধীরে পিছাতে থাকে। আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে ছাদের মেঝেতে নিবদ্ধ করে। রুমের দিকে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়ায়। সেদিকে এগোতে এগোতে এক পর্যায়ে রুমের সামনে চলে আসে। স্বচ্ছ কাচের দরজাটা থাই গ্লাসের মতো ডানের টেনে ভেতরে ঢুকে। নীরবে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়ায় মেহিনুর। নত করে রাখা দৃষ্টি দুটো আস্তে আস্তে উপরে তুলে তাকায়। নতুনের মতো চকচকে আয়নার নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে গুমর ভঙ্গিতে তাকিয়ে থাকে। সারাদিন সবার সাথে শান্তভাবে চললেও রাতের এমন নিরিবিলি মুহূর্তে প্রচণ্ড অসহায় লাগছে। মনের মধ্যে আছড়ে পড়ছে একের পর এক ঝড়। সেই ঝড়ের ঝাপটানো নড়বড় করে যাচ্ছে মনের ছোট্ট পরিধিটা। মেহিনুর কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারল না। ওই আয়নার সামনে তাকিয়ে ঝরঝর করে চোখের অশ্রুধারা ছেড়ে দিল। শান্ত নেত্র দুটো অশ্রুবন্যা টলটল করে উঠল তখন। গালের নরম পরিখা বেয়ে অশ্রু পড়তে লাগলো তার। নিঃসঙ্গ সময়গুলো ভীষণ যন্ত্রণা দিচ্ছে ওকে। যন্ত্রণা অনুভব জায়গাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মেহিনুরের। অবধারার পড়তে থাকা অস্ত্রগুলো দরুন তেজে ঝরতে লাগলো। এবার নিস্তব্ধ রুমটা ফিসফিস শব্দে মুখর হলো। সেই ফিসফিস আওয়াজটা রুমের বাইরে যেতে পারল না। শহরের বুকে ছুটে চলা বাতাসটা মিলিয়ে দিল সেই শব্দগুলো। দোতলার রুমে শুয়ে থাকা মাহাতি কোনো ক্রমেই সেই শব্দগুলো আর্জ করতে পারল না। মেহিনুরের কণ্ঠনালী থেকে নিঃসৃত প্রতিটি চাপা কষ্ট দেয়ালের শক্ত জমিনে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে রুমের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। মেহিনুর অশ্রুপূর্ণ চোখ খুলে আবার আয়নার দিকে তাকালো। ভেজালো কান্নায় গঠিত কমতে কমতে হেঁচকির তালে এসে ঠেকল।
অনবরত হেঁচকি তোলার জন্য কেঁপে কেঁপে উঠছে মেহিনুর। চোখের অবস্থা শান্তরূপ ছেড়ে অশান্ত আকার ধারণ করছে এখন। আয়নার দিকে দৃষ্টি স্থির রেখে শাড়ির আঁচলটা মুঠোবন্দি করলো তখন। আবদ্ধ আঁচলটুকু উপরে উঠিয়ে কম্পমান হাতে চোখের সিক্ত ভাব মুছল। দু চোখ থেকে অশ্রুর শেষ অস্তিত্বটুকু মুছে চুপচাপ ভঙ্গিতে বিছানায় উঠে বসল। থাই গ্লাসের দরজাটা ওভাবেই খুলে রেখে বালিশে মাথা রাখল। দরজা দিয়ে প্রচুর বাতাস ঢুকছে। দরজায় ঝুলানো হালকা নীলের পর্দাটা থাই গ্লাসে বাড়ি খাচ্ছে। মেহিনুর সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে বৃথা চেষ্টা হিসেবে চোখের পাতা বুঝল। বিছানায় টান হয়ে শুতেই পেটের উপর হাত দুটো রেখে দিল। মাথার উপর চলতে থাকা ফ্যান সেই সঙ্গে বাইরে হিম হাওয়া এসে তদ্রাচ্ছন্ন করে দিল ওকে। মেহিনুর হালকা মতন ঘুমের ঘরে ডুব দিলে হঠাৎ থাই গ্লাসের দরজা খোলার শব্দ হয়। শব্দটা এমনভাবে হচ্ছে যেন কেউ সতর্কভাবে দরজা খুলে ভেতরে ঢোকার চিন্তা করছে। মেহিনুর ঘুমের ঘোরে বদ্ধ চোখে কপাল কুঁচকে ফেলেছে। ব্যাপারটা বাস্তব না অবাস্তব সে বিষয় বোঝার চেষ্টা করছে, কিন্তু বোঝার সাপেক্ষ বেশি না হতেই চোখের পাতা খুলে তাকালো। অমনি ধরপড় করে শোয়া থেকে উঠতে নিলে মেহিনুর কিন্তু অর্ধেক মতন উঠতে কারো আর্ধানদেশ এসে পড়ল। মেহিনুর ছোট্ট একটা ঢোক গিলে পিট তাকিয়ে থাকতেই তৎক্ষণাৎ বিছানায় দ্বিতীয় ভর এসে যুক্ত হলো। মেহিনুর কোনোই ভর দিয়ে শোয়া থেকে উঠতে নিয়েছিল। আজ্ঞানদেশ শুনতেই ওই ভঙ্গিতে কোনোই ভর রেখে মাহাতিমের দিকে তাকিয়ে রইল। মাহাতিম ওর অবস্থা দেখে হাসি দিয়ে বলল, কোনোই ব্যথা হয়ে যাবে, শুয়ে পড়ো। হ্যাঁ সূচক মাথা দোলালো মেহিনুর। পুনরায় বালিশে মাথা ঠেকিয়ে শুলো। মাহাতিম ওর দিকে এক ধাপ এগিয়ে ডান হাতটা পাশে থাকা টেবিল ল্যাম্পের দিকে বাড়িয়ে দিল। স্বাভাবিক কপালটা ক্রমান্বয়ে চিন্তাযুক্ত হতে হতে চট করে টেবিল ল্যাম্পটা সাদা বাতিতে জ্বলে উঠল। ঠিক তখনই মাহাতিমের চোখের সামনে মেহিনুরের মুখটা পরিষ্কার হয়ে উঠল। মাহাতিম যেভাবে কপাল কুঁচকে তাকিয়ে আছে সেটা একদমই সাধারণ ভঙ্গিতে তাকানো না। ওই চোখের চাহনি বারবার ঘুরছে, শুকনোভাবে পর্যবেক্ষণ করছে, সরু দৃষ্টিতে কপাল কুঁচকাচ্ছে আরও। মেহিনুর ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে গেলে মাহাতিম টেবিল ল্যাম্পের ওখান থেকে হাত সরিয়ে ফেলে। মেহিনুরের দিকে মুখ নামিয়ে মেহিনুরের বাঁ দিকে হাত রাখে। বালিশের উপর বাঁ হাতের ভর রেখে শুয়ে থাকা মেহিনুরের মুখোমুখি হয়। সেই সন্দেহপ্রবণ দৃষ্টিটা ছুঁড়ে দিয়ে মেহিনুরের গালটা ডান হাতটা রাখে। গালের ওপর মাহাতিমের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আকস্মিকভাবে চোখ বন্ধ করে মেহিনুর। সেকেন্ডের মধ্যে আবার চোখ খুলে তাকায়। মাহাতিমের তীক্ষ্ণ চাহনি ধীরে ধীরে নরম হচ্ছে। সেই নরম ভাব যত তীব্র হচ্ছে, মেহিনুরের জমাটবদ্ধ কান্নাটা বাইরে প্রকাশের জন্য নিংড়ে আসছে যেন। মাহাতিম অনেকক্ষণ চুপ করেছিল ঠিকই, এবার যেন সুরটাও কোমল করে বলল, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। সেই কোমল সুরটুকু কানে যেতেই ভেতরের সমস্ত জড়তা ধুলোয় উড়িয়ে দিল। চোখ ছাপিয়ে মাহাতিমের সামনে অশ্রু ক্লিষ্টে নত হলো মেহিনুর। ঠোঁট দুটো ভেতরে গুটিয়ে দুপাটি দাঁত দিয়ে কামড়ে ধরল তখন। নাক ফুলিয়ে কান্না করতেই পুরো মুখ লালচে হয়ে উঠল ওর। নাকের ডগাটা আবার লাল বর্ণের গাঢ় হলো। মেহিনুরের কান্নারত মুখটার দিকে তাকিয়ে থেকে উষ্ট্রযুগল এগিয়ে নিল মাহাতিম। চোখ বন্ধ করে নাকের লালচে অংশটুকু স্পর্শে বসিয়ে গাঢ় চুমু খেলো। মেহিনুর গালটা ছেড়ে দিয়ে ওর ডান হাতটা ধরল। হাতটা টেনে নিয়ে নিজের ঘাড়ের উপর রাখলো মাহাতিম। তখন স্পর্শমুক্ত করলো মেহিনুরকে। সুকৌশলে বাম হাতটা একইভাবে ঘাড়ে টেনে আনলো। মেহিনুর কিছু টের পাওয়ার ভঙ্গিতে তৎক্ষণাৎ অশ্রুজড়িত চাহনিতে তাকালো। তাকাতে দেরি, অমনি একজোড়া পেশীয় হাত এসে মেহিনুরকে শূন্যে তুলে নিল। ঘটনার প্রেক্ষিতে মেহিনুর ভয়ঙ্করভাবে চমকে উঠল। সেই সুযোগের পূর্বেই মাহাতিম চলতে শুরু করলো। মাহাতিমের দিকে ঠিক তাকাতেই গলা ভিজিয়ে প্রশ্ন করলো মেহিনুর। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে চাপাভাবেই বলল, কোথায় যাচ্ছেন? মাহাতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে ফিক করে হাসল। মেহিনুরের দিকে দুষ্ট হাসিতে তাকিয়ে জবাব দিল,
বুঝো না কোথায় যাচ্ছি? মেহিনুর সাথে সাথে কান্না ভুলে চোখেতে দৃষ্টিতে তাকালো। আবারও সেই ভয় মিশ্রিত গলায় বলল, আপনি দয়া করে আমাকে নামিয়ে দিন। আপনার রুমে নিয়ে যাবেন না। মা দেখতে পেলে খুব কষ্ট পাবেন। আপনি দয়া করে আমাকে নামান। মাহাতিম এতক্ষণ হাসির ছলে সবকিছু নিল, এবার মেহিনুরের কথা শুনে শক্ত চাহনিতে তাকালো। সিঁড়ির মাথায় হাঁটা নামিয়ে কাঠিন্য সুরে বলল, আপনার রুম? আবার কি, ওটা তোমার রুম, অবশ্যই আমাদের রুম। ফার্দার যদি তোমার মুখ থেকে আপনার শব্দ শুনি, তোমার খবর আছে। মাহাতিমের শাসানো বাণী শুনে চুপটি মেরে গেল মেহিনুর। আর কোনো শব্দ উচ্চারণ করল না সে। মাহাতিম ওর দিকে থেকে দৃষ্টি সরিয়ে হাঁটা দিল গন্তব্যের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপ অতিক্রম করে নিচে নামলো মাহাতিম। নিজের রুমের দিকে নিয়ে চলল মেহিনুরকে। রাত জেগে সিওসি খেলে হাই তুলতে তুলতে দরজা খুলল মাহাদি। ঘুমে ঢুলো চোখে সামিরকে ফোনটা ফেরত দিতে বেরুলো। বড় হাইটা হাতের উল্টো পিঠে চাপা দিতে তুলবে, ঠিক তখনই চোখের সামনে মাহাতিমের অবস্থা দেখতে পেল। মেহিনুরকে চেপে চেপে চুপে কোলে নেওয়া দৃশ্য দেখে চমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাইয়ের জন্য আর হাত চাপা দিতে মনে থাকলো না। বড় ভাইয়ের এমন কাণ্ড কারখানা দেখে আশ্চর্য ভঙ্গিতে বলতে লাগলো মাহাদি, আবার বাটপারি? দাঁড়াও, মায়ের কাছে লাগাচ্ছি। তখন তোমার ফোন চেয়েছিলাম, তুমি দাওনি। এবার দেখো কি করি। মাহাদি কটকট রাগে যেই গলা ছেড়ে চেঁচাবে, তখনই পেছন থেকে মুখ চেপে ধরল তৌফ। মাহাদি গঙ্গানির মতো শব্দ করতে থাকলে তৌফ তাড়াতাড়ি ওকে টেনে নিয়ে রুমের ভেতর ঢুকালো। দরজাটা লাগিয়ে দিয়ে মাহাদিকে বিছানার উপর ছেড়ে দিল। মাহাদি হাপুরের মতো নিঃশ্বাস নিতে তৌফের দিকে তাকালো। স্বল্প সময়ের মধ্যে দুজনেই বেশ হয়রানি হয়ে গিয়েছে। মাহাদিকে টেনে আনতে গিয়ে প্রচুর ক্লান্ত লাগছে তৌফের। তৌফ কোমরে দু হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে ভ্রু কুচকে ক্রুদ্ধভাবে বলল, তোরে কি গুড়া কৃমি কামড়ানি দিছিল? পেটের মধ্যে নাড়াচাড়া দেয়? কি কাহিনী করতে নিছিলি? তোরে তো বাথরুমে ফ্লাশে চুবানো দরকার, ফাজিল কোথাকার। তৌফের কথা শুনে দারুণভাবে খেপে উঠল মাহাদি। বিছানা থেকে নেমে সোজাসুজি দাঁড়িয়ে পড়ল সে। তৌফের দিকে চোখ রাঙিয়ে বেশ কাটকাটভাবে জবাব দিল, মা আমাকে বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে। মা বলেছে ভাইয়া যেন কোনোভাবে আমার বউয়ের রুমে না যায়, যদি চায় তাহলে তাড়াতাড়ি খবর দিয়ে দিতে। মাহাদি বড় বড় কথা শুনে তৌফ বা ভ্রুটা উঁচিয়ে তাকালো। মুখের ভাবটা তৎক্ষণাৎ তিরিক্ষ করে গমগম কণ্ঠে বলল, ওই দাঁড়া দাঁড়া 1 মিনিট। তুই আগে রেসপন্সিবিলিটি বানান কর, এখনই কইরা দেখাবি। না পারলে এমন এক থাপ্পড় মারুম, গালে হাত দিয়া দুই রাত কাঁদবি। তৌফের কথায় নাক ফুলে তাকালো মাহাদি। 2 পা এগিয়ে এসে বেশ ভাব নিয়ে বলল, তুমি যে ভাইয়ার পাসপোর্ট হারিয়ে ফেলেছ, আমি কিন্তু এটা জেনে গিয়েছি। যদি এটা ভাইয়ার কানে লাগাইতো। কথাটুকু বলে বদমাশি হাসি দিয়ে থেমে গেল মাহাদি। সেই হাসিটুকু প্রসার করে ভ্রু নাচাতে থাকলো। তৌফ ওর অবস্থা দেখে ভয়ে জমে গেল। এত বড় গোপন তথ্য কিভাবে জেনে গেল সে ব্যাপারে একদমই চিন্তা করতে পারছে না সে। তৌফের শুষ্ক মুখটা দেখে মাহাদি আরো একগাল হাসলো। হাসতে হাসতে তর্জনী তুলে রাস্তা থেকে সরে যেতে ইশারা করলো। তৌফ রেগে মেগে বিরক্ত নিয়ে তাকালে মাহাদি আবার হাসি দিয়ে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে বলল, পাসপোর্ট। তৌফ বাধ্য হয়ে রাস্তা থেকে সরে গেলে মাহাদি হেঁটে হেঁটে দরজার দিকে চলল। তৌফ রাগত ভঙ্গিতে ওর পশ্চান্তর বরাবর লাথি সূচকের পা তুললে ঠিক তখনই মাহাদি পিছু ফিরে তাকালো। ধরা পড়া ভয়ে তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করতে পায়ের ব্যায়াম দেখে বলল, তাকাস কেন? ব্যায়াম করি। পাটা যে কি ব্যথা গো বাবা, মুভটা নিয়ে মালিশ করা দরকার। তৌফের মিথ্যে কথাটাই ঠিকই ধরল মাহাদি, কিন্তু মুখে সেটা ভাইয়ের মতো স্পষ্ট করে বলল না। মাহাতিমের প্রতিরূপ আচরণ দেখে শান্ত পায়ে বেরিয়ে গেল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, মার্জার রুমে সে গেল না। নিজের রুম থেকে বের হয়ে সামিরের রুমে গেল, কিন্তু সেখানেও কিছু বলল না। তৌফ সবটা ব্যাপার হতবাগার মতো পর্যবেক্ষণ করতে নিজের মনে উচ্চারণ করতে লাগলো, যেমন ইলিশ তেমন 2 ঝাটকা, কেউ কারো চেয়ে 1 ইঞ্চি কম না। কিন্তু আর যাই কর, মাহাতিমের ব্যাপারে কিছু বলিস না বেটা, ভুলেও আপাতত কিছু বলিস না। মেহনুর সংকীর্ণ মনে কুকড়ে আছে। তিমির দিকে চোখটা পর্যন্ত স্বাভাবিকভাবে তুলতে পারছে না। মাহাতিম ওকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। দরজাটা চাপানোর জন্য পা দিয়ে হালকা একটা ধাক্কা দিল দরজাটায়। দরজাটা মৃদুক্রিয়া পেয়ে বন্ধ হতে বিছানার দিকে এগিয়ে গেল মাহাতিম।
বিছানার কাজ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে পড়লে এবার কাঙ্ক্ষিত মুখটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেহনুরের নত করা চাহনিটুকু অনিমেষ নেত্রে অবলোকন করে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। ওই মুখটার উপর স্থির দৃষ্টি রেখে বিছানার উপর ডান হাঁটুটা তুলে দিল মাহাতিম। হাঁটুতে ভর দিয়ে হাত দুটো বিছানার দিকে নামাতে মেহনুরকে বালিশ বরাবর শুয়ে দিল। জীর্ণ অবস্থায় গুটিয়ে থাকা মেহনুর প্রচণ্ড জড়তায় নেত্রজোড়া বুঝে ফেলল। অমন আকস্মিক মুহূর্তে কি করে নিজেকে স্বাভাবিক রাখবে সেটা নিয়ে ভাববার অবকাশ ছিল না। খুব কাছে থেকে অনুভব করতে পারছিল মাহাতিমের সঙ্গটা। মাহাতিম যে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃষ্টির মাঝে চোখ মেলে তাকালে যে কত বড় সর্বনাশ হয়ে যাবে সে সম্পর্কে মেহনুর একটু হলেও অবগত ছিল। মেহনুরের অপ্রস্তুত মুখটা দেখে মাহাতিম কিছু সময় নীরব রইল। সেই নীরবতার মাঝে ধীরে ধীরে হাতটা এগিয়ে দিল। তখন মেহনুরের কোমল গালের উপর আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে বলতে লাগলো মাহাতিম, তোমাকে আমি কিছুই করব না মেহনুর, শুধু একটাই চাই তুমি যেন একটু ইজি ফিল করো। জানি তোমার প্রচুর সমস্যা হচ্ছে, সব কিছু এলোমেলো লাগছে, আমাকে দেখেও তুমি স্বস্তি অনুভব করছো না। এভাবে একা একা কাদার চাইতে তুমি আমার সঙ্গেই থাকো। মাকে এই বিষয়ে বলবো না, মা জানবেও না, তুমি ঘুমাও। কথাটুকু ইতি টেনে মাহাতিম হাতটা সরিয়ে নিল। মেহনুরের কাছ থেকে সরে গিয়ে জানালার পর্দাটা টেনে দিল। নিরুত্তর মেহনুর নির্বোধের মতো তাকিয়ে থাকলে মাহাতিম সেদিকে ধ্যান দিল না। চুপচাপ রুমটা অন্ধকার করে মেহনুরের পাশে চলে আসলো। মেহনুরের দিকে পিঠ দিয়ে ওপাশ ফিরে শুল। মেহনুর ওই অন্ধকার রুমে কিছুই স্পষ্ট দেখতে পেল না, তবুও মনে মনে অনুভব করতে পারছিল মাহাতিম নামক মানুষটা বেশ দূরত্ব রেখে শুয়ে পড়েছে। যতটা দূরত্ব রাখলে মেহনুর কোনো ভয় ছাড়াই ঘুমাতে পারবে। মেহনুর কিছুক্ষণ চুপ করে রইল। সময়ের কাঁটাটা হুড়হুড় করে পেরিয়ে 60টা মিনিট অতিক্রম করলো। মেহনুর সময়ের হিসাব না জানলেও কানে তখন 3টা বাজার ঘন্টা বাজলো। ঘুটঘুটে অন্ধকার রুমে আগে কখনোই থাকেনি মেহনুর। গ্রামে সবসময় জানালা খুলে ঘুমাতেও বলে এমন নিকষ অন্ধকারে পড়তে হয়নি। এতক্ষণ কোনো সমস্যা না হলেও এখন ঠিকই বিপাকে পড়তে হলো। রুমটা চরম অন্ধকার হওয়ার ফলে মেহনুর একটু হলেও ভীত হতে লাগলো। কোনো সাড়া নেই, শব্দ নেই, দূর থেকে নেড়ে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। কুকুরের ডাকটা স্বাভাবিক হলেও পারত, কিন্তু সে ডাক যে নিশাচর দেখলে শোনা যায় সে সম্পর্কে জানতো মেহনুর। মূল ভয়টা তখন আঁকড়ে ধরল যখন অশরীরী ব্যাপার নিয়ে খুব ভয়ঙ্কর একটা কল্পনা করে ফেলল সে। মেহনুর তাড়াতাড়ি দুটো ঢোক গিলে ডান দিকে তাকালো। তাকিয়ে কোনো লাভ হলো না, কিচ্ছু তখন দেখা যাচ্ছে না। এত অন্ধকার দেখে গা ছমছম করছে ওর। একদিকে মনের ভয়, অপরদিকে নতুন পরিবেশ, এই দুটো মিলে তঞ্চন অবস্থা হচ্ছে মেহনুরের। মেহনুর তখন না পারতে মাহাতিমের দিকে হাত বাড়িয়ে দিল। ভয়ে হাতটা ঠান্ডার মতো জমে গেছে, থরথর করে অনবরত কাঁপছে। তবুও শক্ত অবলম্বন খোঁজার জন্য মাহাতিমের দেহটাকে খুঁজছে তখন। হাতটা প্রথমে পাতলা কম্বলের পশমে আস্তরণটা টের পেল। মাহাতিম যে গায়ে কম্বল টেনে ঘুমিয়েছে সেটাও মানুষ পটে চিন্তা করে ফেলল। এদিকে কম্বলের স্তরটা যখন পার হয়ে গেল তখন বিদ্যুতের মতো চমকে উঠল মেহনুর। শিরশির করে উঠল মেহনুরের ছোট্ট দেহের কাঠামোটা। শরীরের সমস্ত লোমকূপ কাটা দিয়ে উঠল তার। ঠান্ডা হাতটা উস্কো দেহের অস্তিত্ব পেলেও ভেতরে ভেতরে ঝড় তুলে ফেলছে ওর। মেহনুর চোখ মুখ কুঁচকে মাহাতিমের উন্মুক্ত পিঠটায় কাঁপা কাঁপা হাত রেখে দিয়েছে। মাহাতিম যে শোয়ার পূর্বে টি শার্ট খুলে শুয়েছে সেটা সম্ভবত অন্ধকারের জন্য টের পায়নি। মেহনুর এমন অবস্থায় ফেঁসে যাবে সেটা চিন্তাও করতে পারেনি। তন্মধ্য ঠান্ডা হাতের পরশ পেয়ে তড়িঘড়ি করে জেগে উঠল মাহাতিম। পরিস্থিতি তখন কি হচ্ছে সেটা বোঝার জন্য তাড়াতাড়ি মাথাটা মেহনুরের দিকে ঘোরালো। গা থেকে কম্বল নামিয়ে মেহনুরের হাতটা পেট থেকে সরালো ঠিকই, কিন্তু নরম হাতটা মুঠোবন্দি করে ধরল। ওর দিকে সম্পূর্ণ ঘুরে প্রসন্ন কণ্ঠে বলল, হাত ঠান্ডা কেন, কি হয়েছে তোমার?
মাহাতিমের প্রশ্ন শুনে লজ্জায়, শঙ্কায়, জড়তায় কাঁদতে ইচ্ছে হচ্ছে মেহিনুরের। মাহাতিম এমন উটকো ঘটনা দেখে কি ভাববে সেটা নিয়ে চিন্তা করলেই নিজের উপর ধিক্কার হচ্ছে। মাহাতিম কোনো প্রশ্নাত্মক প্রতিক্রিয়া দেখালো না। মেহিনুরের হাতটা নিঃশব্দে ছেড়ে দিয়ে শান্ত সুরে বলল, কালকের মতো ওপাশ ফিরো মেহিনুর। মেহিনুর কথাটা শুনে কুঁচকানো চোখটা খুলল। অন্ধকার হলেও মাহাতিমের দিকে এক পলক তাকিয়ে থেকে ধীরে ধীরে ওপাশ ফিরে শুল। উথাল পাথাল চিন্তাগুলোর ধীরে ধীরে সবর থেকে নীরব হতে থাকলে পিছন থেকে পেশিবল হাতটা গলার নিচে আঁকড়ে ধরল। পিঠের উপর থেকে এলোমেলো চুল সরে বালিশের উপর স্থান পেতে থাকলো। চট করে আকস্মিকভাবে উন্মুক্ত বুকের উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরল মাহাতিম। গলার কাছে রাখা হাতটা দিয়ে মেহিনুরকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। মাথার নিচে চুলের উপর থুতনির কর্তৃত্ব টের পেল মেহিনুর। সেই থুতনিটা যখন কয়েক সেকেন্ডের জন্য স্থানচ্যুত হলো, তখন উষ্ঠজোড়ার কঠিন চাপ অনুভব করল মেহিনুর। চোখ দুটো অজানা আত্মক্রিয়ার বুঝে ফেলল সে। ভেতর থেকে সমস্ত জড়তা ঝেড়ে কেশে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ কত শত চিন্তা, কত শত ভয়, কত রকমের জড়তা নিয়ে ক্লিষ্ট ছিল মন, কিন্তু পরিশেষে এবং নির্বিশেষে শান্ত হলো মন। মেহিনুর ঠোঁট ভেদ করে নিঃশ্বাস ছাড়ছিল। সেই নিঃশ্বাসের স্পর্শগুলো মাহাতিমের হাতের উপর ছড়িয়ে পড়ছিল। মাহাতিম নীরবে সবটা টের পেয়ে নিচু গলায় বলল, সময় হোক মেহিনুর আফরিন, যেদিন তোমার সম্মতিটা পাবো সেদিন তোমার মুখটা বুকে চেপে রাখতে দেরি করব না। প্রচণ্ড লজ্জায় খিচে গেল মেহিনুর। গলার নিচে থাকা মাহাতিমের হাতটা দু হাতে খামচে ধরল তখন। মেহিনুরের লজ্জাকরুণ অবস্থাটা টের পেয়ে পিছন থেকে হেসে উঠল মাহাতিম। সেই হাসিতে চোখ দুটো ঘুমের জন্য বন্ধ করে ফেলল। দিনের আলো ছড়িয়ে পড়লে জেগে উঠল শহর। নীরব নীরব রাস্তাগুলো সরব হলো তখন। বাড়ির পরিবেশ ঝাঁকজমকভাবে মুখর হয়ে উঠল। একে একে সবাই তখন নাস্তার টেবিলে আসতে থাকলো। বাড়ির নতুন বউ হিসেবে আজ মেহিনুরের রান্নার কথা ছিল, কিন্তু সেই রেওয়াজে পানি ঢেলে মারজা নিজেই সবকিছু প্রস্তুত করলেন। মেহিনুরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিজের পাশে এনে রাখলেন। মাহাতিম যে চালাকি করে ভোরবেলায় উঠেছে, সেই চালাকিটা জায়গা মতো ফেলিয়ে মেহিনুরকে রুমে রেখে এসেছে। মারজা ব্যাপারটা না জানলেও তৌফের খাতিরে বাকি সবাই সেটা জেনে ফেলেছে। মাহাদি কাল রাতের কথাটা পেটে চেপে রাখলো, তৌফ কথাটা পেটে রাখেনি। এমন পেট পাতলা ব্যক্তিদের দু চোখকে সহ্য করতে পারে না মাহাদি। এখন তো ইচ্ছে করছে তৌফকে কড়া ভাষায় দুটো কথা শোনাতে। ভাইয়ার ব্যাপারে যখন জেনে গিয়েছো, তাহলে সেটা নিয়ে ঢোল পেটানোর মানে কি? মাহাদি চুপচাপ কঠোর মুখে শুকনো রুটিতে কামড় দিল। পাশে বসা ফারিন মাহাদি গম্ভীর মুখটা দেখে খটকা মনে সবার অগোচরে বলল, কিরে বিট্টু, তোর মুখের এই অবস্থা কেন? সবজি থাকতে ছাগলের মতো খালি রুটি চাবাচ্ছিস কি জন্যে? মাহাদি এতক্ষণ শান্তভাবে রুটি চিবাচ্ছিল, কিন্তু ফারিনের এমন হস্তক্ষেপ ওর মোটেও সহ্য হলো না। মুখটা বিরক্তিতে চুবিয়ে ফারিনের দিকে তাকালো। শুকনো রুটিটার আবার কামড় দিয়ে স্থির দৃষ্টিতে বলতে লাগলো, তো ভাইয়া কাজটা ভালো করেনি, গবেটের মতো কাজটা করেছে, সেটার জন্য আমার মুড খারাপ। মাহাদের মুখে বড় বড় ভঙ্গির কথা শুনে অবাক হয়ে তাকালো। চোখের কটর বড় করে বিস্ময় সুরে বলল, তোর মুখ যে কটকটে করে চলে সেটা জানিস? ভাইয়া তো শুধু শুধু তোকে নিয়ে টেনশন করে না। এইটুকুনি বাচ্চা তুই, যেখানে মুড শব্দটাই স্পেলিং করতে পারবি না সন্দেহ, তার উপর এত বড় কথা বলিস কিভাবে? মাহাদি এবার তিরিক্ষ মেজাজে তাকালো। হাতের রুটিটা হিংস্রভাবে কামড়ে দিয়ে সুর নামিয়ে বলল, শোনো ফারিন আপু, তো ভাইয়া উচিত ছিল চুপ থাকা। ভাইয়ার গাধার মতো মাহাতিম ভাইয়ার কথাটা তোমাদের জানিয়েছে। সব কথা সবাইকে বলা যায় না। আর তুমি হয়তো ভুলে গিয়েছো আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তুমি যেই ওয়ার্ডগুলো তুমি এখন চিনছো, সেগুলো আমি বাবু থাকতেই ঠোঁটস্থ করে ফেলেছি। আমাকে ছোট ছোট বলে কাহিনী করো না, নিজের চরকায় ডিজেল দাও। মাহাদি একদমে কথাগুলো শুনিয়ে পুনরায় খাওয়া শুরু করলো। এবার ঠিকই রুটির সাথে সবজি দিয়ে খেলো। হতভম্ব ফারিন দু কানের মধ্যে যা শুনলো তাতেই স্তব্ধ হয়ে মাহাদির
দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে নির্বাক হয়ে টেবিলের থেকে গ্লাস তুলে নিল। ঢকঢক করে পানি খেতেই পুচকে ছেলের কথাগুলো স্মরণ করতে লাগলো। এদিকে মার্জার ডান পাশটায় মেহিনুর বসে আছে। সবার খাওয়া দাওয়া এবং আড্ডা পূর্বজেত দ্রুত গতিতে হচ্ছে। মেহিনুর ততই শান্তভাবে চালাচ্ছে। সবাই গপাগপ খেয়ে চললেও মেহিনুর একটা রুটি নিয়ে পড়ে আছে অনেকক্ষণ ধরে। মার্জা বারবার তাড়া দিচ্ছেন বেশি বেশি খাওয়ার জন্য, কিন্তু মেহিনুর পারছিল না। ঠিক তখনই রুম থেকে পরিপাটি হয়ে বেরোলো মাহাতিম। কোমরের কাছে ইন করা গ্রে কালারের শার্ট, কালো বেল্টের সাথে কালো প্যান্ট, হাতে ডার্ক ব্রাউন রঙের ঘড়িটা পরতে পরতে টেবিলের দিকে আসছিল মাহাতিম। মার্জা ছেলের জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলে মাহাতিম ইশারায় মাকে থামিয়ে ফেলে। মার্জা ইশারা পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। দাঁড়ানো অবস্থায় ভুরু কুচকে বলল, তুই বাইরে যাচ্ছিস? মাহাতিম টেবিলের কাছে আসতে আসতেই জবাব দিল, হ্যাঁ। জবাবের পাটটা চোকাতেই মেহিনুরের দিকে তাকালো। কোনো বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে চট করে নিতের দিকে দৃষ্টি ঝুড়ল। মেহিনুরের পাশে সিটটা দখল করার উদ্দেশ্য নীতিকে ছোট্ট একটা ইঙ্গিত বুঝালো। ভাই বোনেরা ইশারাগুলো একটু বুঝলো না মেহিনুর। ওর কিছু বোধগম্য হওয়ার পূর্বে নীতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাসি মুখে সাবিরের পাশে চলে গেল। খালি হওয়ার সাথে সাথে সিট আয়ত্ত করে ফেলল মাহাতিম। টেবিলের উপর থেকে উল্টানো প্লেটটা এক হাতে স্বাভাবিক করে রাখতে অন্য হাতটা রুটির বলে চালান দিল। মেহিনুরের প্লেটটার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকালো মাহাতিম। এরপর আর কোনো কথা না বলে সোজা মেহিনুরের প্লেটে একটা রুটি রাখলো। প্লেটের উপর রুটির আগমন দেখে তৎক্ষণাৎ শিউরে উঠল মেহিনুর। তাড়াতাড়ি বামে তাকিয়ে মাহাতিমের দিকে দৃষ্টি রাখলো। মাহাতিম এমন ভঙ্গিতে খেতে শুরু করেছে যেন সে কিছুই জানে না, কিছুই করেনি। মেহিনুর চোখ মেরে তাকিয়ে থাকলেও ইতিমধ্যে হাসি পূর্ব শুরু হয়ে গেছে। সিয়াম মুখে পানি নিয়ে বহু কষ্টে হাসি আটকে রেখেছে। যদি বাই চান্স আরেকটা দৃশ্য দেখে ফেলে অমনি ছলাৎ ঝর্ণার মতো মুখ বর্ষণ করে ফেলবে। সৌভিক হাসি আটকাতে না পেরে খুরু খুরু খুক খুক করে কেসে উঠছে। সেই কাশি থামানোর জন্য পিঠে হাত বুলিয়ে দিচ্ছে তৌফ হাসি আটকানোর পলিসি হিসেবে মুখে ইচ্ছা মতো রুটি পরে নিয়েছে। আরেকদিকে নীতি তখন ঠোঁট কামড়ে প্লেটের দিকে ঝুঁকে খাচ্ছে। মার্জা ব্যাপারটা উপেক্ষা নজরে রাখলেও শেষমেশ মেহিনুরের পক্ষ নিয়ে বলল, ও যে খেতে পারছে না দেখতে পারছিস, জোর করে যে খাওয়াতে নেই সেটা জানিস না? এক্ষুনি রুটিটা সরা মাহাতিম, ওর উপর জুলুম করতে যাবি না। মায়ের কথাটা ভালো মতো শুনল মাহাতিম, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের ভঙ্গিতে বলল, একই নৌকার যাত্রী পেয়ে মজাই লাগছে, ঠিক না মা? মার্জা খুব শান্ত ভঙ্গিতে পানি খেতে নিয়েছিল, কিন্তু ছেলের মুখে খোঁচা শুনে পানি আর গলায় দিয়ে নামলো না। দ্রুত গ্লাসটা টেবিলে নামিয়ে জোরে জোরে কেশে উঠল মার্জা। মেহিনুর দ্রুত শাশুড়ির কাশি দেখে পিঠে হাত বুলাতে থাকলো। এদিকে মার্জা একটু শান্ত হয়ে মাহাতিমের দিকে চোখ রাঙিয়ে বলল, তোকে এসব কথা বলতে না করেছি না? আমাকে দেখলে কোন দিকে দিয়ে তোর না খাওয়া লাগে? মাহাতিম মায়ের দিকে তাকিয়ে খেতে খেতেই বলল, খবরদার মা, চুপ করো। তুমি ফ্যাটি হয়ে যাচ্ছ, মোটু হয়ে গেছো, ভুঁড়ি বেড়ে গেছে, এসব হ্যানতেন কথা যেন না শুনি। তোমার এই প্রতিবেশীদের টিটকারি যদি শুনি, তোমার কিন্তু খবর আছে মা। আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি যথেষ্ট সিক। তোমার রোগটা কি সেটা তুমি নিজেও জানো। তাই বলে যদি খাওয়া কমিয়ে দিবে, না খেয়ে থাকবে, তাহলে সেটাতে চলবে না। আমি ইনকাম করছি তোমাদের জন্য। নিশ্চয়ই বাবা বেঁচে থাকলে এটা সহ্য করতেন না। তাছাড়া এইসব প্রতিবেশীদের কাছে তোমার না যাওয়াই ভালো। ওদের একটারও মেন্টালিটি আমার পছন্দ হয়নি। এতদিন তুমি বউ করেছো, এখন বউ এনে দিয়েছি, দয়া করে ওকে নিয়ে সময় কাটাও। শেষ কথা এটাই বলবো, যদি সুন্দরের কথা বলতে হয়, তুমি যেমনই হও, আমার চোখে তুমি মেহিনুরের চেয়েও সুন্দর। গলা বাজিয়ে যদি বলা লাগে তাও আমি স্বীকার করব। আমার মা মার্জা বিনতে ফেরদৌসী যথেষ্ট সুন্দর। মাহাতিম কাটকাট সুরে কথাগুলো বলে খাওয়ার দিকে পূর্ণ মনোযোগ দিল। যেই মিচকি হাসি রোল চলছিল,
এখন সেটা পিনপতনে নীরবতা ছেয়ে গেছে। মাহাতিমের ঠাট ধ্বনি শুনে সবাই নির্বাক হতবাক হয়ে আছে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে আছে মেহিনুর। এই অসভ্য উপাধি পাওয়া লোকটার ভেতরে নতুন রূপ দেখে আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। এতদিন যাকে মায়ের সাথে ঠাট্টা মশকারি করতে দেখা যেত, আজ হঠাৎ করে তার মধ্যে জেদের বিস্ফোরণ দেখা গেল। সবাই চুপচাপ চোখ নামিয়ে ফেলল। মেহিনুর এভাবে ড্যাব ড্যাব তাকিয়ে থাকলে কয়েক মুহূর্তের জন্য খাওয়া থামালো মাহাতিম। মেহিনুরের দিকে তাকানো পূর্বে সবার দিকে এক পলক তাকিয়ে নিল। সবাইকে নিজ নিজ কাজে ব্যস্ত দেখে এবার মেহিনুরের দিকে তাকালো। গলার সুরটা যথাসম্ভব নিচু করে জোর খাটিয়ে বলল, যদি প্লেটে খাবার শেষ না দেখি তোমাকে আমি ছাড়ব না। মাহাতিমের কথা ও চেহারার অবস্থা দেখে ভীত হলো মেহিনুর। সরল চাহনি জুড়ে সঙ্গে সঙ্গে ভয়ের বিস্তার হলো। মেহিনুরকে ইচ্ছে করে ভয় দেখানোর জন্য মাহাতিম কড়া দৃষ্টিতে তাকালো। গলার দিকে তাকিয়ে পুনরায় চোখে চোখ রেখে বলল, গলায় কি যেন করেছিলাম মনে আছে? বলতে দেরি অমনি গলায় সেই কামড়জনিত জায়গাটায় হাত রাখলো মেহিনুর। এবার মারাত্মক ভয়ে জুবুথুবু হয়ে মাহাতিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহাতিম আর বাক্য উচ্চারণ না করে টেবিল ছেড়ে উঠে গেল। যাওয়া পূর্বে নীতির কাছে গিয়ে কিছু বলেও আসলো। নিরুপায় মেহিনুর সম্পূর্ণ বিষয়টা তখন ধরতে পারল যখন সবাই খাওয়া শেষ করে চলে গেছে। কিন্তু নীতি তখন মেহিনুরের দিকে নজরদারি করার জন্য বসে আছে। মাহাতিম জিপের চাবি তর্জনী আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু মেহিনুরকে আর উঠে যেতে বলল না। ঠিক সন্ধ্যার সময় চলছে। পাকপাখালির কলরবে ছাদের জায়গাটা রোমাঞ্চকর লাগছে। বাতাসও বইছে। ঠান্ডা ঠান্ডা মনের উঠোনে মৃদু মৃদু অনুভূতি জাগানোর মতো শীতল মুহূর্ত এখন। মেহিনুরের কোলের শাড়িটা আঁচল টেনে পিঠ ঢেকে নিল। লম্বা চুলগুলো এখন আর খোলা নেই। মার্জার নিপুণ হাতের ছোঁয়ায় সেগুলো এখন বেনির আদলে রূপ নিয়েছে। মেহিনুর ছাদে দাঁড়িয়ে দূরের বিল্ডিংগুলো দেখছিল। নিবিষ্ট মনে ভাবছিল এতদিনের মুহূর্তগুলো। চোখ বন্ধ করলে এখন একটা মানুষের চেহারা ভাসে। বিভিন্ন সময়ে তার বিভিন্ন রূপের ধারণাকৃত দেখা মিলেছে। তার সাথে জীবনের প্রতিটি স্তর মেলাতে এখনো যেন সময় লাগবে। সেই সময়টা কবে আসবে তার জন্য দৃঢ় প্রতীক্ষা আছে মেহিনুরের। উপন্যাসের পাতায় পড়েছিল, প্রিয়তম মানুষটাকে দেখার জন্য, ছোঁয়ার জন্য বুকের ভেতর যে ছটফটানি হয়, সে যন্ত্রণা হয়, তাকে একটাবার দেখার জন্য যে বিষাদার কষ্ট, ঠিক কতটা দহনে দগ্ধ হয় অন্দর, ঠিক কতটা মরিয়া হলে মানুষটার জন্য অম্লান বদনে সিক্ত হয়ে হৃদয়। এসব অনুভূতি ব্যক্ত করা যায় না কখনো। যেদিন শিরায় শিরায় প্রবাহ হবে অনুভূতির জোড়ায়, সেদিনটা হবে অনুভূতির দিন, আকাঙ্ক্ষার দিন, অন্তরে অন্তরে প্রকাশের দিন। সে দিন কি কালিক পরিবর্তন হলেও স্মৃতির পাতায় রক্ষিত থাকবে আমৃত্যবোধ অবধি। মেহিনুর চোখ বন্ধ করে রেলিংয়ের দিকে মুখ করেছিল। আশেপাশের কোনো পরিস্থিতি সম্পর্কে জানতে পারল না, বুঝতে পারল না, টেরও পেল না। মাহাতিম একটু আগে বাসায় ফিরে এসেছে। মেহিনুর বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ খুলে তাকালো। তখনই ওর মনে হলো কাল 22 তারিখ। তারিখটা কথা মনে পড়ার পর যেই মনটা এতক্ষণ ভালো লাগার আচ্ছন্ন ছিল, সেই মনটা এখন অদ্ভুতভাবে কুঁকড়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানা নেই, শুধু মনে হচ্ছিল রাতের অন্ধকার যখন শক্ত অবলম্বন খুঁজবে, হয়তো সেই অন্ধকারে কাউকে খুঁজে পাবে না। মন খারাপ? কথা, কণ্ঠ, সুর শুনে চমকে উঠল মেহিনুর। অমনি রেলিং থেকে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে তাকালো। পকেটে 2 হাত গুজে উত্তরের জন্য তাকিয়ে আছে মাহাতিম। গায়ে নেভি ব্লু রঙের টি শার্ট পরা, বুকের কাছে ইংরেজি বর্ণের সাদা কালিতে লেখা GUCCL। মেহিনুর লেখাটা থেকে চোখ সরিয়ে সরল গলায় বলল, আপনি কখন এসেছেন? আপনাকে যে আসতে দেখিনি। মাহাতিম ঠোঁটে হাসি এনে মেহিনুরের কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আধারে ছেয়ে যাওয়া আকাশের দৃষ্টি রেখে বলল, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সবার আসা যাওয়া দেখতে পাওয়ার কথা, অথচ তুমি আমায় দেখোনি।
মাহাতিমের কথা শুনে বিমূঢ় হয়ে গেল মেহিনুর। এটা সত্য যে ছাদ থেকে নিচের সবকিছু দেখা যায়, কিন্তু এটাও সত্য যে মাহাতিমকে নিয়ে বিভোর ছিল সে। মাহাতিম তখন উত্তরের অপেক্ষা না করে পকেট থেকে ডান হাতটা বের করলো, সেটা রেলিংয়ের উপর রেখে মেহিনুরের দিকে এগিয়ে দিল। মেহিনুর মুখ থেকে দৃষ্টি নামিয়ে রেলিংয়ের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলল। মেহিনুরের কৌতূহল মুখটা দেখে ওর দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার রুমের চাবি, এটা তোমার কাছে রেখে দিও। কাল তো চলে যাচ্ছি, সম্ভবত 6 মাসের ভেতর ফিরবো না। যদি ইচ্ছে হয় রুমে যেও, নয়তো তালাবন্দি করে দিও। কথাগুলো শেষ করে চলে গেল মাহাতিম। পিছু ফিরে তাকিয়েও দেখল না। তার কথাগুলো শোনার পর আর স্বাভাবিক থাকতে পারল না মেহিনুর। যে চাহনি দিয়ে চাবির দিকে তাকিয়েছিল সেই চাহনি ঝাপসা হয়ে অশ্রু ঝরছে। মেহিনুর শব্দ আটকানোর জন্য ঠোঁট কামড়ে ফেলল। চোখের কোণের অবস্থা ঢাকার জন্য আঁচলটা দু চোখে চেপে ধরল। আঁচলটা আর শুকনো রইল না। মাহাতিমের ভোরের জন্য মাত্র লাগেজ ধরেছে। তখনই রুমে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করলো মাহাদি। এক দৌড়ে রুমে ঢুকে মাহাতিমের হাতটা টাইট করে ধরল। হাঁপানোর সুরেই টানতে টানতে বলল, তুমি আমার বউকে কি বলেছ? ওকে তাড়াতাড়ি থামাও ভাইয়া, মা দেখতে পেলে খুব ঝামেলা করবে। তুমি প্লিজ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলো, দেরি করো না ভাইয়া, মা জানলে প্রচুর কাহিনী করবে। মাহাতিম তখন কিছুই বুঝতে পারলো না। এমন একটা পরিস্থিতিতে পড়লো তখন মাহাদি জেরা করার মতো সুযোগ পেল না। যে লাগেজটা মনোযোগের সাথে রেডি করছিল সেটা এভাবেই ফেলে রেখে ছাদের দিকে দৌড় লাগালো। পিছু পিছু দৌড় লাগালো মাহাদিও, কিন্তু সে ছাদে আর ঢুকলো না। চুপিচাপি হাসি দিয়ে ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে 3/4 প্যান্টের পকেটে হাত গুজে দিল। ঠোঁটটা গোল করে বেসুরো ধ্বনিতে শীষ বাজাতে বাজাতে নিচে নামতে লাগলো।